বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টের সহিংসতায় আন্দোলনে কতজন নিহত হয়েছিলেন সে বিষয়ে এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ তালিকা না ইউনূস সরকার না তারেক রহমান সরকার প্রকাশ করতে পেরেছেন। ইউনূস সরকার সর্বশেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এমন একটা গেজেট পাশ করিয়ে যান যেখানে 834 জন জুলাই শহীদের তালিকা প্রকাশিত হয়েছিল, কিন্তু পরপরই সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হতে থাকে যে সেখানে যেমন বজ্রপাতে মৃত্যুর ঘটনায় মৃতের নাম ঢুকে গেছে পারিবারিক সহিংসতায় নিহত ব্যক্তির কিংবা সড়ক দুর্ঘটনায় অথবা স্ট্রোকে নিহত ব্যক্তিরও। এরকম একটা পরিস্থিতিতে বিএনপি সরকার এখন দাবি করছে যে 834 জনই শুধু নয়, তালিকার নাম আরো বাড়তে পারে এবং সর্বশেষ তারা এখন পর্যন্ত 843 জনের নাম দিয়েছে। শেখ হাসিনার যখন মৃত্যুদণ্ড হয়ে গেছে 1400 জনের হত্যাকাণ্ডের দায়ে, তখন 834 জনের বেশি বা এখন 843 জনের বেশি তালিকা কেন সরকার প্রকাশ করতে পারছে না, এটা নিয়ে যেমন প্রশ্ন আছে, তালিকায় এত সব ভুলভাল নাম কি করে প্রকাশ পেল তা নিয়েও আলোচনা ছিল। এরই মধ্যে ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা একটা ধারাবাহিক প্রতিবেদন ছাপছে, যেই প্রতিবেদনে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে এবং জানা যাচ্ছে নিহতদের তালিকায় স্থান পাওয়া অধিকাংশ ব্যক্তিরই মৃত্যু হয়েছে 5ই আগস্টের পর। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর, তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর এই হত্যাকাণ্ডগুলোকে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে হত্যা হিসেবে কেন অন্তর্ভুক্ত করা হচ্ছে সেটা তো একটা গুরুতর তথ্যগত এবং আইনগত প্রশ্ন বটে। এ নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন এই অনুসন্ধানী প্রতিবেদনটি যিনি লিখছেন, যিনি ধারাবাহিকভাবে প্রকাশ করছেন, বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবির। এনায়েত কবির আমার সঙ্গে যুক্ত হয়েছেন। এনায়েত কবির, আপনাকে স্বাগত জানাই। এনায়েত কবির, প্রথম প্রশ্ন যে খুবই গুরুতর দুটো তথ্য আপনার সিরিজ প্রতিবেদনের, ধারাবাহিক প্রতিবেদনের দুদিনে যদি বলি, একটা হচ্ছে নিহতদের অধিকাংশ 5ই আগস্টের পর, তারপর গেজেটে একদম সংখ্যা ধরে ধরে আপনারা বের করেছেন যে এরা কোটা আন্দোলনের সঙ্গে এই ব্যক্তিদের কোনো সম্পর্কই ছিল না এই ব্যক্তিদের মৃত্যুর। আর এমনকি রীতিমতো কাজী আরেফ জাসদ নেতা, তার হত্যা মামলায় অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কারাগার থেকে বেরিয়ে এসেছেন এবং তিনি আগুন জ্বালাতে গিয়ে নিহত হয়েছেন, তিনিও ঢুকে পড়েছেন এ নামে। এসবও বের করতে পেরেছেন আপনারা অনুসন্ধানে। এই অনুসন্ধানটি কেন পরিচালনা করলেন, কিভাবে পরিচালনা করলেন? সরকারের গেজেট যেটা প্রকাশিত হয়েছে শুধু সেটা তথ্যানুসন্ধান করে এসব বের করতে কতদিন লাগলো আপনাদের? এই অনুসন্ধান পর্বটি চলেছে প্রায় 10 মাস ধরে এবং 10 মাস ধরে আমরা খোঁজ খবর নিয়েছি যে এই গেজেট অন্তর্ভুক্ত তালিকায় অন্তর্ভুক্ত যারা রয়েছে তাদের কে কিভাবে তারা তালিকাভুক্ত হলো এবং কারা হলো। তো সেইটা করতে গিয়ে আমরা মেডিকেল রিপোর্ট, হাসপাতাল গুলো থেকে তথ্য নিয়েছি, আমরা পুলিশ স্টেশন থেকে তথ্য নিয়েছি, আমরা কবরখানা থেকে তথ্য নিয়েছি, শ্মশান থেকে তথ্য নিয়েছি, আমরা যারা দাফন করে বেওয়ারিশ লাশ আঞ্জুমানের মুফিদুল ইসলাম সেখান থেকেও তথ্য নিয়েছি। এই সব তথ্য মিলিয়ে এবং সংবাদপত্রে প্রকাশিত এবং গণমাধ্যমে প্রকাশিত নানান সংবাদ থেকে প্রাপ্ত তথ্য সব মিলিয়ে আমরা একটা প্রতিবেদন দাঁড় করিয়েছি। প্রায় 600-র উপরে আমরা ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করার চেষ্টা করেছি এবং সেটা করতে পেরেছি। এখনো কাজটা অব্যাহত আছে। আপনারা এই প্রতিবেদন অনুসন্ধানটি কারা মিলে করেছেন? সেখানে আপনি লিখেছেন যে একটা দল আপনারা তৈরি করেছিলেন, কিছু ফ্রিল্যান্স জার্নালিস্ট এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনীর সদস্যদের মিলে, এবং আপনারা নাম প্রকাশ করেন নাই, মানে আপনার নাম প্রকাশিত, কারা কারা মিলে এই অনুসন্ধানী দল। এই অনুসন্ধানটি আপনারা যে পরিচালনা করলেন, এর যে ফাইন্ডিং, যে খবর বেরিয়ে এলো, সেটা আপনাদেরকে ভারতের সংবাদ মাধ্যমে কেন প্রকাশ করতে হচ্ছে?
না, ভারতের সংবাদপত্র বলে নয়, বিষয়টি হচ্ছে যে আমি তো নর্থ ইস্ট নিউজেই নিয়মিত আহ, লিখছি বেশ কয়েক মাস ধরেই। আহ, কারণ যে এ, আমি যে ধরনের অনুসন্ধানী কাজ করছি তারাই আহ, আগ্রহ আগ্রহ করে তারা ছাপছে বা তারা প্রকাশ করছে। হ্যাঁ, বাংলাদেশ থেকে যেহেতু আমাকে কেউ আহ, আগ্রহ দেখায়নি, সুতরাং হচ্ছে যারা আগ্রহ দেখিয়েছে আমি সেখানে প্রকাশ করছি। ব্যাপারটি এরকম নয় যে ভারতীয় বলে বা আহ, আহ, এখন যদি আমি আরো সরাসরি প্রশ্নটা করি, মানে এটা তো বাংলাদেশে একটা ঝুঁকিপূর্ণ কাজ, মানে আপনি গেজেটের তালিকা মিলিয়ে মিলিয়ে অনুসন্ধান করছেন যে এই ব্যক্তিরা কে কিভাবে মারা গেছেন। এই ঝুঁকিপূর্ণ কাজটা আপনারা করছেন, তখন আপনারা কোনো বাধার সম্মুখীন হলেন কিনা, আপনাদেরকে গোপনে করতে হলো কিনা? আর সত্যিকার অর্থে বাংলাদেশে এই খবরটা ছাপবার মতো পরিস্থিতি নাই বলেই আপনাদেরকে ভারতীয় সংবাদ মাধ্যমেও যেতে হলো কিনা? কারণ আপনারা তো লিস্টের একদম নাম ধরে ধরে বলেছেন যে দেখেছেন আপনারা সিরিয়াল নম্বর 1 থেকে 24 এরা সকলেই আহ মারা গেছেন কোটা আন্দোলনের সঙ্গে একেবারেই অসম্পর্কিত কোনো না কোনো ঘটনায়। 25 থেকে 100 এই 76 জন মারা গেছেন সবাই হয় 5ই আগস্ট না হলে 5ই আগস্টের পরে। এভাবে আপনারা একদম 101 থেকে 358 মৃত্যুতে কি কি সমস্যা, তারা মারা গেছেন পুলিশ স্টেশনের সামনে কাজেই হামলা করতে গিয়ে বা ওই হামলা প্রতিরোধে পুলিশের গান ফায়ারে কিনা বা আইডেন্টিফাইড স্নাইপারে কিনা সেসব নিয়ে প্রশ্ন তুলেছেন। 359 থেকে 370 এরা সকলেই পুলিশ স্টেশনে হামলা করতে গিয়ে পুলিশের প্রতিরোধের মুখে নিহত হয়েছেন, এসবও আপনারা লিখেছেন। একেবারে নাম ধরে ধরে মানে এই অনুসন্ধান করার পেছন মানে বিষয়টা একটা বাধা হওয়ার কথা। সেটা আমাদের কিছু কৌশল ছিল। তুমি জানো যে সাংবাদিকদের কিছু কৌশল থাকে, সেই কৌশল আমরা অবলম্বন করি, আমরা বিভিন্ন সোর্স ব্যবহার করি। হ্যাঁ, তো যে টিমটা কাজ করেছে আসলে নাম প্রকাশ করতে চাচ্ছি না, ব্যক্তি ব্যক্তি যারা কাজ করেছে তাদের নাম প্রকাশ করতে চাচ্ছি না, কিন্তু আমরা একটা টিমটার একটা নাম দিয়েছি এবং সেই টিমটার কথা তো আমি বলেছি প্রতিবেদনে। এখানে একটা গুরুতর ব্যাপার আছে যে আমরা 370 জনের এখন পর্যন্ত ইয়ে পেয়েছি যারা জুলাইয়ের যে কোটা আন্দোলন, সেই কোটা আন্দোলনের সাথে তাদের কোনো সম্পর্কই ছিল। এখানে কিন্তু গেজেটভুক্ত কারা হতে পারবে বা এই যে জুলাই শহীদ যাদেরকে বলা হলো, সেখানে কিন্তু একটা সংজ্ঞা আছে যে 5ই আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় বাহিনীর সরাসরি গুলিতে বা হামলায় যারা নিহত হয়েছে 5ই আগস্ট পর্যন্ত। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে আমরা সেই 5 তারিখ পর্যন্ত তালিকাভুক্ত কারা হয়েছেন সেইটা প্রথমে বের করার চেষ্টা করেছি। তারপরে 5 তারিখের পরে যারা অন্তর্ভুক্ত হয়েছে 5 তারিখে, মানে 5 তারিখ বা 5 তারিখের পরে প্রায় সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত, তো তারা কিভাবে মারা গেল বা তাদের কেন এই গেজেটভুক্ত করা হলো, সেইটা করতে গিয়ে আমরা দেখেছি যে আসলে প্রথমেই যেটা করা হয়েছিল যে দুটো শব্দ কিন্তু ঘুরে ফিরে এসছে না কাহিনী হিসেবে, একটা হচ্ছে গণহত্যা আর একটা হচ্ছে গণকবর। তো গণকবরের অস্তিত্ব আমরা আসলে পাইনি। আর গণহত্যার ডেফিনেশন তো জাতিসংঘের ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনের মধ্যে পড়ে না এটা, যে মানে নির্দিষ্ট কোনো গোষ্ঠী, জাতি বা সংগঠন নির্মূল করার চেষ্টা করা হয়েছে হত্যা করে, এরকম কোনো ঘটনা তো পারে। তো এইখানে আমরা যে 370 জনকে পেলাম যে আন্দোলনের সাথে কোনো সম্পর্কই ছিল না, হ্যাঁ, এবং সড়ক দুর্ঘটনায় মারা গেছে সে কেন এখানে অন্তর্ভুক্ত হবে, বা মদ্যপানে মারা গেছে সে কেন অন্তর্ভুক্ত হবে, এই বিষয়গুলো তো গুরুতর প্রশ্ন। তো এইখানে আমাদের প্রথম ব্যাপারটা ছিল যে 1400 জন মারা গেছে জুলাই আন্দোলনে, এরকম একটা বিষয় জাতিসংঘ তরফ থেকে এসছে, জাতিসংঘের যে তদন্ত দল বাংলাদেশে এসেছিল,
তো আমরা পরে যেটা জানতে পারি সেটা হচ্ছে যে আইসিটির যে প্রসিকিউশন টিম ছিল, চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের নেতৃত্বে, তারাই একটা গল্প সাজায়। হ্যাঁ, এবং সেই গল্পটাতে আসলে সংখ্যা একটা বড় ব্যাপার ছিল, যে কারা কি এইটা বিষয় না, বিষয় হচ্ছে সংখ্যা। তো এখানে 1400 জন, এই 1400 জনের পরে সেই 1400 জনকে তো প্রুভ করতে পারছে না। তারপরে 834 জন, সেই 834 জনকেই এখন প্রশ্নের সম্মুখীন হয়ে গেছে আসলে এই তালিকাটাও। কারণটা হলো যে এই যে 370 জনের আসলে কোনো সম্পৃক্ততা নেই এই আন্দোলনের সঙ্গে। হ্যাঁ, আর 5 তারিখের পরে এই অর্ধেক প্রায় গেজেটভুক্ত অর্ধেকই প্রায় হচ্ছে 5 তারিখের পরে কোনো না কোনো ভাবে মারা গেছে। তো মানে এখানে এমনও আছে 600 জনেরটা এখন পর্যন্ত ভালো করে যাচাই করতে পেরেছেন, সেই 600 জনের মধ্যেই এই এই মানে বিপুল সংখ্যক মানুষকে দেখা যাচ্ছে যে কোটা আন্দোলনে মৃত্যু নয়, অন্যভাবে মৃত্যু এবং 5ই আগস্টের পরে মৃত্যু। একদম একদম তাই, একদম তাই। এবং এই 1400 জনের গল্পটা তো পুরোটাই গল্প। নাম তালিকা কোনো কিছুই বোধহয় জাতিসংঘের হাতে যেগুলো তুলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, সেখানে নানান ধরনের অস্পষ্টতা এবং আছে। এবং জাতিসংঘের মতো একটা অর্গানাইজেশন, তাদের মানবাধিকার অর্গান যেটা, তারা তো এই প্রবেটা করেছিল ফরকার তুর্কের অধীনে যেটা। তো সেইখানে এইরকম গুরুতর একটা বিষয় নিয়ে তারা কেন করলো? দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আমরা যে স্থানীয়ভাবে এটা করার চেষ্টা করছি, আসলে তো এটা হওয়া উচিত ছিল যে মানে এত বড় একটা ঘটনা যদি ঘটে, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় বা এই যে বর্ডারলেস জার্নালিস্ট যারা কাজ করেন, হ্যাঁ, তারা এসে এই এই অনুসন্ধানটা করলেন না কেন? সেগুলি আমাদের কাছে কিন্তু খুব বিস্ময়কর লাগে। হ্যাঁ, যে মানে একটা তথ্য, একটা অসত্য প্রচারণা আছে, সেই প্রচারণাটা কেন মানে অনুসন্ধান করে সঠিক তথ্যের একটা প্রকাশ হচ্ছে না? বা একটা নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে একটি রাজনৈতিক সরকার এলো, তারাই বা অন্তর্বর্তী সরকারের এই তালিকা যেগুলো অসঙ্গতিপূর্ণ, সেইটাকে তারা নতুন করে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে না কেন? না মানে 1400 সংখ্যাটা কোথা থেকে এলো সেটা কি আপনারা বের করতে পেরেছেন কিনা? আর আপনি কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর কিন্তু বলেছেন যে সংখ্যা আরো বাড়বে, কারণ উনিও গণকবরের কথা বলছেন। উনি বলছেন অনেক লাশ নাকি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। যদিও নদীতে ভাসা লাশের সংখ্যা গত কমাসে রেকর্ড ছুঁয়েছে, বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলোই সেটা বলছে, কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কথায় পরিষ্কার যে তারাও সংখ্যা বাড়াতে চান এবং বিএনপি সরকার সংখ্যা বাড়াচ্ছে। তো এই যে মানে কাগজপত্র সহজে যে বেরিয়ে আসছে যে বাংলাদেশের পত্র পত্রিকা পেয়েছে, আপনারা পাচ্ছেন যে মানে বাজ পড়ে মৃত্যু, মদ পানে মৃত্যু, সবাই ঢুকে পড়েছেন, মানে এই ঘটনাটা ঘটতে দিচ্ছে কেন সরকার? এটা দেখো, যখন অন্তর্বর্তী সরকার এই তালিকাটি করে, হ্যাঁ, তখন তারা নিজেরাই জানতো যে এত বড় তালিকা আসলে নেই। হ্যাঁ, এবং তখন এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের আন্ডারে যে প্রসিকিউশন টিম, এরা কিন্তু প্রথমে হচ্ছে আমরা যেটুকু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি, বেওয়ারিশ লাশের খোঁজ করছে। যে সেই বেওয়ারিশ লাশ কোথায় দাফন করা হয়েছে, কি হয়েছে, সেইগুলিকে এই তালিকাভুক্ত করে ফেলে। তো এত সংখ্যায় বেওয়ারিশ লাশ উচিত ছিল না। এগুলো পরবর্তী ধাপে যে পর্বগুলি আসবে সেগুলোতে তোমরা জানতে পারবে। হ্যাঁ, তো এই বেওয়ারিশ লাশকে তালিকাভুক্ত করে ফেলা, হ্যাঁ, এবং এই যে নাম থেকে শুরু করে অনেক অসঙ্গতি আছে তালিকার মধ্যে। সেটা হচ্ছে যে
পূর্ণ নাম নেই, হয়তো একটা ছোট্ট করে নাম আছে। হ্যাঁ, তারপরে ধরো বাবার নাম ইংরেজিতে তো মার নাম নাই, বা মার নাম বাংলায়। হ্যাঁ, তো এইভাবে কিন্তু জিনিসগুলি থাকে না ইয়েতে। এইভাবে কিন্তু তোমার আহ, আহ, কি বলে ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে সেইভাবে তো আর থাকে না। তো আইডি কার্ড নাম্বার ধরে, আইডি কার্ডের ইয়ে ধরে যদি তালিকার মধ্যে বিষয়গুলো ঘটে, তাহলে তো হচ্ছে একদম আহ, সেই সব ইয়েতে কিভাবে নামটা আছে, বাবার নাম কিভাবে আছে, মার নাম কিভাবে আছে, সেইভাবে থাকে। হ্যাঁ, এবং সেটা মিলবে যে ডেথ সার্টিফিকেটের সঙ্গে। আবার হচ্ছে তুমি ডেথ সার্টিফিকেট ছাড়া তো কাউকে কোথাও কবর দিতে পারবে না। হ্যাঁ, তো সেই কবরটা কোথায় দেওয়া হলো, কিভাবে দেওয়া হলো? আচ্ছা, যদি ডেথ সার্টিফিকেট ছাড়াই কবর দেওয়া হয়ে থাকে, তাহলে তো সেখানে হচ্ছে ডিএনএ টেস্ট করেও সেটা উদ্ধার করতে পারার কথা। হ্যাঁ, এরকম অনেক অসঙ্গতি আছে। এগুলো কিন্তু আমরা খুব প্রফেশনালি করার চেষ্টা করেছি, যে একটি তথ্যের সাথে আরেকটি তথ্য মিলিয়ে, আরেকটি তথ্যের সাথে আরেকটি তথ্য পাওয়া যায় কিনা। হ্যাঁ, এইভাবে মিলিয়ে মিলিয়ে দেখেছি যে এখানে অসঙ্গতিতে ভরা। মানে একটা বড় যে অসঙ্গতির কথা আপনারা তুলে ধরতে চেয়েছেন সেটা হচ্ছে মৃত্যুর অধিকাংশ মানে 600 জনের একটা বড় অংশ আপনারা দেখছেন 5ই আগস্ট বা তারপরে ঘটেছে। তাহলে 5ই আগস্ট বা তারপরের মৃত্যুকে জাতিসংঘ বা বাংলাদেশের আদালত সেজন্য শেখ হাসিনাকে দায়ী করা যায় কিনা বা আওয়ামী লীগকে দায়ী করা যায় কিনা, এমনকি ওই যে থানা পোড়াতে গিয়ে বা মানে বিভিন্ন আওয়ামী লীগ নেতার বাড়ি পোড়াতে গিয়ে যে সব অগ্নিকাণ্ড ঘটেছে সেগুলোর মৃত্যুও যদি এখানে অন্তর্ভুক্ত করা হয়, এটার কোনো আইনি ভিত্তি থাকে কিনা? সেই প্রশ্নটাই তো আমরা তুলছি, যে থানায় আক্রমণ করে সেখানে হামলা করতে গিয়ে যারা নিহত হলো, বা বিজিবির গাড়িতে আক্রমণ করতে গিয়ে যারা নিহত হলো, বা আনসারের গাড়িতে গিয়ে যারা হামলা করতে গিয়ে নিহত হলো, তারা কোন ডিফিনেশনে এই তালিকায় ঢুকলো? আর 5 তারিখের পরে তো এই তালিকায় তাদের সঙ্গ অনুযায়ী এই তালিকা ভুক্ত হওয়ার কথা না। 5 তারিখের পরে বা 5 তারিখ দুপুরের পর থেকে যদি বলি আমরা, 5 তারিখ দুপুরের পর থেকে তো দায়টা অন্যের কাছে চলে যাবে। তাহলে সেই মৃত্যুগুলোর দায় কার? হ্যাঁ, যদি 5 তারিখের পরে মৃত্যু হয়ে থাকে, তো সেইটা কিন্তু অর্ধেকেরও বেশি। এবং সেইখানে একটা বড় জিনিস আছে, যে এগুলো বেশিরভাগই ঘটেছে আগুন লাগাতে গিয়ে। একটা জায়গায় হয়তো আগুন লাগাতে গেছে, সেই আগুন লাগানোর পরে সেইখানেই নিজেদের আগুনে নিজেরাই মারা গেছে, এরকম ঘটনাও আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হামলা করতে গিয়ে তখন পুলিশের গুলিতে মারা গেছে, বা অন্য দুষ্কৃতির গুলিতে মারা গেছে, এরকম আছে। আবার মবের মধ্যে তখন তো প্রচুর দাঙ্গা হয়েছে, মব হয়েছে, সে মবে মারা গেছে, সেটাও হয়েছে। তো আমাদের প্রথমেই এই যে অসংগঠিত আসলে আমাদের চোখে ধরা পড়েছিল সেই 1400 সংখ্যার ক্ষেত্রে, সেটা হচ্ছে 15ই আগস্ট পর্যন্ত কেন না হলো, বা 8ই আগস্ট পর্যন্ত কেন না হলো এই বিষয়টাকে। এটা তো 5 আগস্ট পর্যন্ত তদন্ত হবে, তো সেটা 8 আগস্ট বা 15ই আগস্ট পর্যন্ত কেন নেওয়া হয়েছে? সেখানেই তো আসলে মূল বিষয়টা লুকিয়ে আছে। কারণ হচ্ছে যে যারা এটি তালিকাভুক্ত করেছে বা তথ্য সরবরাহ করেছে জাতিসংঘকে, তারা খুব ভালো করেই জানতো যে 5 তারিখ থেকে 15ই আগস্ট ব্যাপক মৃত্যু ঘটেছে বাংলাদেশে। এবং সেটির আসলে কোনো ইয়ে ছাড়াই তারা সেই তথ্যগুলি এখানে ইনক্লুড করে দিতে পারবে। তো সেখানে তো রাষ্ট্রীয় বাহিনীর হাতে যেমন 5 তারিখের পরে মারা গেছে, সেরকম দাঙ্গার কারণে মারা গেছে, মবের কারণে মারা গেছে, এরকম তো প্রচুর ঘটেছে। তো সেইটা কেন এই জুলাই শহীদ তালিকায় অন্তর্ভুক্ত হবে? হওয়ার কথা নয় কিন্তু তাদের সংখ্যা অনুযায়ী। এবং এটার দায় কে নিবে? মানে পূর্বতন সরকার নিবে, নাকি ইন্টারিম সরকার নিবে, নাকি 5 তারিখ থেকে 8 তারিখ যে যারা মানে সরকারবিহীন অবস্থায় এই দেশের
সুরক্ষা দিচ্ছিল তারা নেই, কারা নেবে এটার এটার দায় আসলে কার? 5ই আগস্ট মূল তো প্রশ্নটা কিন্তু এখানে। ওয়াকারুজ্জামান তো দুই বাহিনী প্রধান আরো সাথে নিয়ে এসে বললেন, সেনাপ্রধান, যে তিনি দায়িত্ব নিয়েছেন জানমালের। কাজেই তারপর তো শেখ হাসিনা দেশত্যাগও ততক্ষণে করে ফেলেছেন, কাজেই এরপরে কে দায়িত্ব নেবেন সেই প্রশ্নের তো মীমাংসা তো হওয়া নিশ্চিত। জানমালের দায়িত্ব ওনারা নিলে হচ্ছে 5 তারিখ থেকে 15 আগস্ট হচ্ছে ব্যাপক মৃত্যু ঘটলো কেন? জানমালের দায়িত্ব যারা নিয়েছেন তাদের দায়িত্ব নেওয়ার পরে এত ব্যাপক হারে দাঙ্গা হলো কেন, মব হলো কেন, এবং এত ভয়াবহ মৃত্যু হলো কেন? এটার মধ্যে কিন্তু আরো অনেক মৃত্যু ঘটেছে, সেগুলো কিন্তু অন্তর্ভুক্ত হয়নি। কিছু কিছু হয়েছে, কিন্তু বেশ বড় একটা ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, তুমি জানো। হ্যাঁ, তাদের কিন্তু কোনো তালিকা আমরা খুঁজে পাইনি। মানে হ্যাঁ গাজী টায়ারে তো 200-250 জন নিহত হলেন হ্যাঁ, অগ্নিকাণ্ড। ওইটার এখনো তালিকা আমরা কিন্তু খুঁজে পাই। হ্যাঁ, হুম। তো এরকম এরকম অনেক আরো অনেক বিষয় নিয়ে আমাদের টিম কাজ করছে, যে কোথায় কখন কিভাবে মৃত্যু হয়েছে। এখন দেখো, একটা ঘটনা আছে যে এই যে নদীতে ভেসে যাওয়ার কথা বলা হলো, এই নদীতে ভেসে যাওয়ার বিষয়টা কিন্তু ইন্টারিমের 1.5 বছরে ভয়াবহভাবে ঘটেছে। তো সেগুলো কি ওই 5ই আগস্টের আগের মৃত্যু? মানে এই 1.5 বছরে যে বডিগুলো নদীতে পাওয়া গেছে, অনেক ক্ষেত্রেই সংবাদপত্রে এসছে যে অজ্ঞাতনামা ব্যক্তি, আবার পরে দেখা গেছে যে তাদের পরিচয় পাওয়া গেছে বা ডিএনএ টেস্ট করা গেছে। তো সেইগুলি তো আর এই তালিকাভুক্ত হওয়ার কোনো কারণ কারণ নেই। নতুন করে মূল বিষয় হচ্ছে যে 5 তারিখের আগে যেটুকু ঘটেছে এর বাইরে তো এই তালিকায় আসার কোনো সুযোগ নেই আসলে তাদের সঙ্গে অনুযায়ী। সুতরাং আপনারা যখন সংখ্যা একটা ম্যাটার ভেরিফাই করছে করলেন, এখানে। তখন আপনারা নিশ্চয়ই আপনাদের বিভিন্ন সরকার প্রশাসন বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গেও নানাভাবে কথা বলার সুযোগ হয়েছে। এই তালিকাটা সম্পর্কে কেমন মনোভাব দেখলেন, আর কারা এই নামগুলো ঢুকিয়েছেন? মানে সরকারেরও তো একটা ভেরিফিকেশন সিস্টেম ছিল, কিভাবে ভেরিফাই করে এই নামগুলো ঢুকানো হয়েছে? এটা এটা তো যে কমিটি হয়েছিল, সেখানে আবেদন করেছে এবং দুটো মন্ত্রণালয় এই যুক্ত ছিল এটার সঙ্গে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যুক্ত ছিল। হ্যাঁ, তো এই আর সংজ্ঞা এবং অন্যান্য বিষয়গুলো সেখানে আইন মন্ত্রণালয়ের ভূমিকা ছিল। এখানে আইন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং আইসিটির প্রসিকিউশন টিম, এই এই তিন এই তিনটা কিন্তু খুবই প্রশ্নবিদ্ধ হবে, সাংঘাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে। হ্যাঁ, তো কারণ পুলিশের সুরতাল রিপোর্টের ব্যাপার আছে, ডেথ সার্টিফিকেট ব্যাপার আছে, অনেক বিষয় আছে কিন্তু কনসিডারেশন। এবং সবচেয়ে বড় হচ্ছে যে পরিচয় শনাক্তকরণের জন্য তোমার ডিএনএ টেস্টের বিষয় আছে। তো শনাক্ত না করেই আমি একটা সংখ্যা বলে দিলাম, বা শনাক্ত না করেই আমি বলে দিলাম যে এত হাজার। হ্যাঁ, এবং দেখো যে নানান সময়ে নানান সংখ্যা এসছে। প্রথমে বলা হলো 2000, তারপরে সরকারের পক্ষ থেকে বলা হলো, একদম ইউনূস সাহেবের মুখ থেকে বলা হলো 2000। হ্যাঁ, তারপরে এই যারা আন্দোলনের নেতা ছিল নাহিদ বা আসিফ, এরা বিভিন্ন সময়ে 2500, 2000 এরকম সংখ্যা বলেছে। জাতিসংঘ বললো 1400। আবার তালিকায় গিয়ে আমরা দেখলাম 834। এই পুরো ব্যাপারটাই কিন্তু একটা পলিটিক্যাল বিষয় মনে হচ্ছে, যে এটা যে কোনো ভাবেই হোক একটা বড় সংখ্যায় মৃত্যু দেখিয়ে কাউকে না কাউকে অভিযুক্ত করতে হবে। কিন্তু বেসিক্যালি বড় মৃত্যুটা যদি 5 তারিখ থেকে 15 আগস্টের মধ্যে হয়ে থাকে, তাহলে এইটার দায় কার? বা 5 তারিখ থেকে 5ই আগস্টের পর থেকে অক্টোবর পর্যন্ত আমরা দেখছি যে তালিকার মধ্যে আছে। হ্যাঁ, এটা একটা প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, তখন আহত হয়েছিল, যে পরে পরে মারা গেছে, এরকম কেউ অন্তর্ভুক্ত হয়েছে কিনা। হ্যাঁ, সেইটা কিন্তু আমরা দেখছি না। সেটাও পরিষ্কার করা নাই যে মানে অক্টোবর পর্যন্ত যে মৃত্যুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। না, সেটা পরিষ্কার করা। 5ই আগস্ট পর্যন্ত জুলাই শহীদের সংজ্ঞাটা
মন্ত্রণালয় থেকে যেটা বলেছে সেটা হচ্ছে যে 5ই আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় বাহিনীর হাতে যারা নিহত হয়েছে, অর্থাৎ যে সরকারটা ছিল আওয়ামী লীগের সরকার বা জোটের সরকার, তাদের শাসনামলে রাষ্ট্রীয় বাহিনীর হাতে যারা নিহত, পরিষ্কার সংজ্ঞা আছে, তাহলে তো অন্য কারো অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই। হ্যাঁ, মানে দাঙ্গায় মারা গেছে বা আগুনে পুড়ে মারা গেছে, এরকম কারো অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, আচ্ছা, তো এই 5ই আগস্ট পর্যন্ত, তাহলে 5 তারিখের পরে যারা মারা গেছে, মানে ডেথ সার্টিফিকেট অনুযায়ী 5 তারিখের পর থেকে অক্টোবর অনুযায়ী পর্যন্ত যারা মারা গেছে, এরা তো তোমার বেশিরভাগই আমরা দেখছি যে মানে আগুন হামলা করতে গিয়ে অক্টোবরে একজন মারা গেলে তো বলাই যেতে পারে যে উনি আগে আহত হয়েছিলেন, তা আহত ব্যক্তি অক্টোবরে মারা গেলে তাকে অন্তর্ভুক্ত করলে অসুবিধা কি? হ্যাঁ, সেটা করতে পারবে, কিন্তু সেই তালিকায় তো সেরকম কাউকে আমরা পাচ্ছি। আমি বললাম যে আগুন লাগাতে গিয়ে মারা গেছে বা দাঙ্গা করতে গিয়ে মারা গেছে, এরপর সংখ্যা বেশি। আর হচ্ছে যে বিভিন্ন ভাবে মারা গেছে, যে হার্ট অ্যাটাকে মারা গেছে, মানে যাকেই একটু বেহরিশ পাওয়া গেছে সেই ঢুকে গেছে তালিকায়, ব্যাপারটা এরকম। আর স্নাইপারের বিষয়ে কি রহস্য ভেদ করতে পারলেন? কারণ জাতিসংঘের প্রতিবেদনেও স্পষ্ট বলা আছে যে মৃত্যুর অধিকাংশই স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন। তো 7.62 বুলেট কোন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করছিল এবং কারা স্নাইপার চালাচ্ছিল সে বিষয়ে কি জানতে পারলেন? এইটা তো রেজিম চেঞ্জ নিয়ে যে আমি আরেকটা সিরিজ প্রতিবেদন করেছিলাম, সেখানে তো পরিষ্কার কিছু তথ্য ছিল। হ্যাঁ, যে এটা কারা এবং কে। হ্যাঁ, এই স্নাইপারদের বেশিরভাগই যে বিদ্বেষী বিচ্ছিন্নতাবাদী ছিল এবং কি বলে সরকারি বাহিনীর মধ্যে থেকে কেউ ছিল না, এবং এটা যে সেনাবাহিনীর আর্টিলারির কেউ জড়িত ছিল বিষয়টার সঙ্গে, এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের একটা বিশাল অংশ জড়িত ছিল, সেটা তো ওই রেজিম চেঞ্জ প্রতিবেদনে আমরা খুব পরিষ্কার করে বলছি। তার মানে আপনাদের অনুসন্ধান এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত যেটা বলেছিলেন যে বিদেশি স্নাইপার যারা চালাচ্ছিলেন তারা বিদেশি, তাকে দেখে মনে হয়েছে তার কাছে এমন ছবি ভিডিও ছিল এবং তাদের পোশাকেও সেটা তার মনে হয়েছে, যেটা তিনি অন্তর্বর্তীকালীন সরকার ছাড়বার পর একটা টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে বললেন। মানে আপনারাও অনুসন্ধানে পেয়েছেন যে এরা বিদেশি বটে। হ্যাঁ, ওই সময় তো আমরা পেয়েছিলাম যে গোয়েন্দা সংস্থার বিভিন্ন রিপোর্ট, যেগুলো আমরা এক্সেস করতে পেরেছিলাম। হ্যাঁ, সেখানে তো আমরা তাই পেয়েছিলাম। হ্যাঁ, এবং এইটার সঙ্গে সাখাওয়াত সাহেব যেমন বলেছিলেন যে পুলিশের সম্পর্ক ছিল না। হ্যাঁ, আমরা তো প্রচুর ভিডিও পেয়েছি, প্রচুর অন্যান্য ইয়েতে দেখেছি যে এটা রাষ্ট্রীয় বাহিনীর কেউ নয়, হ্যাঁ, বেসরকারি কেউ বা বিরাষ্ট্রীয় কেউ এটা ইয়ে করছে। এবং আমরা আরেকটা বিষয় নিয়ে খুবই উৎকণ্ঠিত, কারণ আমি ব্যক্তিগতভাবে উৎকণ্ঠিত যে প্রচুর অস্ত্র আমাদের রাষ্ট্রীয় বাহিনী ছাড়াও অন্যান্যদের হাতে আছে, যেটি এখনো উদ্ধার হয়নি। এটা নিয়ে আমি খুবই উৎকণ্ঠিত। এই অস্ত্রগুলো কিন্তু উদ্ধার হয়নি। আবার আপনাদের এই অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে আপনারা যেটা লিখেছেন যে একজন জাসদ নেতা কাজী আরেফের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তিনি বেরিয়ে এসেছেন, তিনি বেরিয়ে এসে 5ই আগস্টের পর পুলিশ স্টেশনে গেছেন এবং সেখানে হামলার সময় নিহত হয়েছেন, এবং তাকে আবার ভিন্ন নামে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, জুলাই শহীদ তালিকায়। তার মানে এরকম দণ্ডপ্রাপ্ত অনেক ব্যক্তিও তো ঘুরে বেড়াচ্ছেন, সেটাও তো সত্যি। মানে সেই 2024-এর আগস্টে তো জেল ভেঙেই বেরিয়ে এসেছেন অনেকে। হ্যাঁ, তো 5 আগস্টের সবচেয়ে বড় ঘটনাই তো হচ্ছে নরসিংদী কারাগার, না?
সেখান থেকে যারা বেরিয়ে এলো এই এবং তো ঘটে গেল সেটা নরসিংদী। হ্যাঁ, এবং সেখানে তো প্রচুর মৃত্যুর ঘটনা ঘটেছিল, প্রচুর মৃত্যুর ঘটনা ঘটেছিল, এবং সেখানেও হামলার ঘটনা ঘটেছিল, আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল। হ্যাঁ, সেখান থেকেও অনেকে এই তালিকায় ঢুকে পড়েছে। হুম, তো এই যে কয়েকশো একদম জঙ্গি অভিযোগে অপরাধে অভিযুক্ত কয়েকশো আসামি যে ওখান থেকে বেরিয়ে গেল একদম কারাদণ্ডপ্রাপ্ত, হ্যাঁ, তাদের কাউকে কাউকে আবার ইয়ে করতে পেরেছে, কিন্তু বেশিরভাগই তো তাদেরকে এখনো আত্মসমর্পণ করাতে পারেনি তখন যারা বেরিয়ে গিয়েছিল।